সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ঢাকা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক মোহাম্মদ আফরোজ মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে অনার্স থার্ড ইয়ারের একটি বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু টিল ডে, PS 301। আমার আজকের টপিক হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, ফাংশনস অফ প্রেজেন্ট পার্লামেন্টারি গভর্নমেন্ট ইন বাংলাদেশ। শিক্ষার্থীবৃন্দ, পার্লামেন্টারি ডেমোক্রেসি একটি বিরাট এবং ব্যাপক বিষয়। গণতন্ত্রের যে ধারণা, সেই ধারণায় পার্লামেন্টারি ডেমোক্রেসি একটি উল্লেখযোগ্য বিষয়। পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে যতগুলা শাসন ব্যবস্থা বিদ্যমান, তার মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসিটা সবার কাছে গ্রহণযোগ্য। কারণ গণতান্ত্রিক দুনিয়ায় পার্লামেন্টারি ডেমোক্রেসি ব্যতীত গণতন্ত্রকে কার্যকর করা কিংবা শাসন ব্যবস্থার যে সুফল, সেটা ভোগ করা পরিবেশ তৈরি হয় না। এই জন্য পার্লামেন্টারি ডেমোক্রেসি হচ্ছে একটি আদর্শ ব্যবস্থা। আর এই কারণেই এটা আপামর দুনিয়ায় অধিকাংশ, আমি বলবো বেশিরভাগ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য। পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে যে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে আসেন জাতীয় নির্বাচনের মাধ্যমে। সংসদ সদস্যদের মধ্য থেকে মেজরিটি পার্টি সরকার গঠন করেন। যে পার্টি মেজরিটি বা যে পার্টি মেজরিটি পায় না, সেই পার্টি বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়। আমাদের দেশে এই পার্লামেন্টারি ডেমোক্রেসির চর্চা শুরু থেকেই হয়ে আসছিল। 9 মাস ব্যাপী যে রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধের মধ্য দিয়ে যখন এদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ লাভ করে, তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে যে সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেটি ছিল সংসদীয় সরকার ব্যবস্থা বা পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম। 1972 সালে বাংলাদেশ বহু কাঙ্ক্ষিত সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1972 সালের জানুয়ারি মাসে অস্থায়ী সংবিধান আদেশ জারি করে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। আমাদের যে মহান সংবিধান, 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানে এই পার্লামেন্টারি ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা হয় এবং এর মধ্য দিয়েই এদেশে শাসনের সূচনা হয়, অর্থাৎ আমাদের নিজেদের শাসনের সূচনা হয়। এই পার্লামেন্টারি ব্যবস্থাটা 1975 সালের 25শে জানুয়ারি পর্যন্ত বহাল ছিল। 25শে জানুয়ারি 1975 সংবিধানের পরিবর্তনের মধ্য দিয়ে তৎকালীন সময়ে এদেশে এমন কিছু ক্রাইসিস আমাদেরকে মোকাবেলা করতে হয়েছিল, যে ক্রাইসিস গুলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোকাবেলা করার জন্য সংবিধানের সংশোধনীর মাধ্যমে সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে বাদ দিয়ে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন করতে বাধ্য হন। কারণ স্বাধীনতা উত্তর এদেশের পুনর্গঠন
এবং এদেশের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে উদ্দেশ্য নিয়ে কাজ করার কথা ছিল, দেখা যায় যে কিছু কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী সেটাকে তারা কোনোভাবেই না মেনে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে থাকে এবং রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে। এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাৎক্ষণিকভাবে সংসদীয় ব্যবস্থার স্থলে রাষ্ট্রপতি ব্যবস্থা প্রবর্তনের চিন্তা করেন এবং সেটা প্রবর্তন করেন। 1975 থেকে 1990 এই দীর্ঘ সময় পর্যন্ত কখনো সামরিক শাসনের আদলে, কখনো বেসামরিক আদলে রাষ্ট্রপতি ব্যবস্থা প্রচলিত ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। এই যে 75 থেকে 90 রাষ্ট্রপতি ব্যবস্থা, সেই ব্যবস্থার ইতিহাস খুব একটা সুখকর নয়। 1991 সালের সংবিধানে 12তম সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় ব্যবস্থা শুরু হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থায়। কিন্তু এই সংসদীয় ব্যবস্থা নতুন নতুন স্বৈরাচারী উপায় বের হয়ে আসে। আমরা কখনো দেখেছি যে এই যে সংসদীয় ব্যবস্থা, এই সংসদীয় ব্যবস্থায় কখনো বিরোধী দলবিহীন সংসদ, কখনো কম্বাইন্ড বিরোধী দল, কখনো দেখা গেছে যে একেবারেই ছোট্ট সংকীর্ণ বিরোধী দল নিয়ে সংসদ চলছে। এবং এই সংসদীয় ব্যবস্থায় ঘুরে ঘুরে যখন টুকিয়ে যখন এগোচ্ছিল, তখনই দেখা গেছে যে ক্ষমতার যে পালাবদল, আমি পালাবদল এই কারণে বলবো যে কখনো আওয়ামী লীগের শাসন, কখনো বিএনপির শাসন, এভাবেই চলছিল এই সংসদীয় ব্যবস্থা। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কিন্তু অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। 1996 থেকে 2001 সালের সংসদীয় সরকার ছিল বিরোধী দল শূন্য। 2001 সালে বিএনপি সরকার গঠন করে। আওয়ামী লীগের দাবি ছিল ব্যাপক কারচুপি। এভাবেই আমরা দেখি যে সংসদীয় ব্যবস্থার যে গতিধারা বাংলাদেশের রাজনীতিতে, সেটা কখনো ঘুরে ঘুরে টুকিয়ে এগিয়ে যাচ্ছে, আবার কখনো বা বিরোধী দলবিহীন সংসদ নিয়ে এগিয়ে যাচ্ছে, আবার কখনো ভোট কারচুপির অভিযোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এভাবেই পালাবদলের মধ্য দিয়ে সংসদীয় ব্যবস্থা কার্যকর ছিল বাংলাদেশের রাজনীতি। শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের সংসদীয় ব্যবস্থা, এই সংসদীয় ব্যবস্থা বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই কিন্তু প্রচলিত আছে আমাদের দেশে। আমরা দেখি যে এই সংসদীয় ব্যবস্থায় আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি কখনো সাংঘর্ষিক পর্যায়ে চলে আসে, কখনো কখনো দেখা যায় শূন্যতার পর্যায়ে চলে আসে। এরকম অবস্থায় যখন সংসদীয় ব্যবস্থা চলছে এবং সংসদীয় ব্যবস্থায় যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাও নেওয়া হচ্ছে, কিন্তু পরিবর্তনের যে ধারা, সেই ধারাটা খুব একটা গ্রহণযোগ্য বলে কখনো মনে হয়নি। আমরা দেখি যে বর্তমান আমাদের দেশে যে সংসদীয় গণতন্ত্র কার্যকর বা প্রতিষ্ঠিত আছে, সেই সংসদীয় গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে বিদ্যমান আছে এবং সেগুলো হচ্ছে প্রথমত নিয়মিত নির্বাচন। আমরা দেখি যে আমাদের প্রত্যেকটা স্তরে, জাতীয় এবং স্থানীয় প্রত্যেকটা স্তরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন হয়তো প্রত্যাশিত নির্বাচন হয়নি, কিন্তু নির্বাচন হয়ে আসছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং এই যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু সংসদীয় ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা
ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। কাজে নিয়মিত নির্বাচন একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সংসদীয় গণতন্ত্রের। দ্বিতীয়টি হচ্ছে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা। আমরা দেখি যে আমাদের যে সংসদীয় ব্যবস্থায় প্রাপ্ত বয়স্কদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ এখানে আছে। প্রাপ্তবয়স্করা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে এবং ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা প্রমাণ করছে যে আমাদের যে সংসদীয় ব্যবস্থা সেটা কার্যকর। আমরা দেখি স্থানীয় পর্যায়ে হোক আর জাতীয় পর্যায়ে হোক, যে নির্বাচনে অনুষ্ঠিত হোক না কেন, প্রাপ্তবয়স্করা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে যাচ্ছে এবং নির্ধারিত সময়ে রেজাল্ট চলে আসছে এবং সেই রেজাল্টের ভিত্তিতে একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেখানে জাতীয় পর্যায়ে সরকার ব্যবস্থাই হোক অথবা স্থানীয় সরকার ব্যবস্থাই হোক, সেটা বাস্তবায়িত হচ্ছে। কাজেই প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার প্রয়োগের যে ব্যবস্থাটা, এটা সংসদীয় ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা দেখি যে আমাদের যে সংসদীয় গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান। এখানে যে দল ক্ষমতায় থাকে তারা যেমন তাদের মত প্রকাশ করতে পারে, যে দল বিরোধী দলে থাকে তারাও তাদের মত প্রকাশ করতে পারে এবং প্রত্যেকেই তাদের মত প্রকাশ করে তারা তাদের নিজেদের বক্তৃতা বিবৃতি প্রদান করতে পারে। আমরা দেখি যে অসংখ্য সংবাদপত্র, নামে বেনামে বিভিন্ন ধরনের সংবাদপত্র তাদের মত প্রকাশের যে মাধ্যম, সেই মাধ্যম হিসেবে তারা সংবাদপত্রকে ব্যবহার করছে এবং এর মধ্য দিয়ে মত প্রকাশের যে স্বাধীনতা সেটা স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। কাজেই সংসদীয় গণতন্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং আমাদের সংসদীয় ব্যবস্থায় সেটা প্রতিষ্ঠিত বা বিদ্যমান। তারপরে আমরা দেখি উন্নয়ন প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ। একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ অবশ্যম্ভাবী। সবাই যদি তাদের নিজস্ব ভূমিকা নিয়ে উন্নয়ন প্রক্রিয়ায় এগিয়ে আসে, তাহলে একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। আমরা দেখি যে সরকারি বিরোধী সবাই তাদের স্ব ভূমিকা পালনের জন্য সক্রিয় থাকে। যারা ভূমিকা পালন করতে পারে তারা যেমন তাদের মত প্রকাশ করে, যারা ভূমিকা পালন করতে পারে না তারাও সক্রিয় হয়ে মত প্রকাশ করে। অর্থাৎ উন্নয়ন প্রক্রিয়ায় তাদের যে অংশগ্রহণ তা নিশ্চিত করার জন্য প্রত্যেকেই তার স্ব স্থান থেকে চেষ্টা করে এবং সেটা অব্যাহত আছে। কাজেই এটাও সংসদীয় গণতন্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখি দারিদ্র বিমোচনের সংসদীয় গণতন্ত্রের প্রয়োগ। আমাদের দেশ একটি স্বল্প উন্নত দেশ, ঠিক এভাবে না বলে আমরা যদি বলি যে আমরা এক সময় দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত ছিলাম, আস্তে আস্তে আমরা আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে স্বল্প উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি। কাজেই যে স্বল্প উন্নত দেশ হিসেবে আমাদের যে দারিদ্র বিমোচন কর্মসূচি, সেই কর্মসূচিতে সংসদীয় গণতন্ত্রের যে ধারণা, সেই ধারণাকে প্রয়োগের মধ্য দিয়ে কিভাবে একটা দেশ তার দারিদ্রতা থেকে তার যে সংকট, দারিদ্র্যের যে সংকট, সেই সংকট থেকে উত্তরণের মধ্য দিয়ে কিভাবে স্বল্পোন্নত কিংবা আস্তে আস্তে উন্নত পর্যায়ে যেতে পারে, তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এখানে অব্যাহত আছে এবং এটা সংসদীয় গণতন্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা দেখি সম্পদের সুষম বন্টন। প্রত্যেকটা আমাদের যে সংসদীয় সরকার ব্যবস্থা, সেই সংসদীয় সরকার ব্যবস্থায় প্রত্যেকটা সরকার সবসময় চেষ্টা করে সম্পদের সুষম বন্টনের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চলে সুষম উন্নয়ন ত্বরান্বিত করার জন্য এবং এই জন্য কোথায় কি বরাদ্দ দিতে হবে, কোথায় কি তৈরি করতে হবে, কোথায় কি স্থাপনা তৈরি করতে হবে, এগুলা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা দেখি 5 ইয়ার প্ল্যান, 2 ইয়ার প্ল্যান, বিভিন্ন ধরনের প্ল্যান বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের সম্পদের সুষম বন্টনের মধ্য দিয়ে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। কাজে এই সম্পদের সুষম বন্টন এটাও সংসদীয় গণতন্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং সেটা আমরা আমাদের সংসদীয় ব্যবস্থায় বিদ্যমান দেখতে পাই। সংসদীয় গণতন্ত্রের ধারণাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, এটা হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সংসদীয় গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি
যেন তার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে এবং তার চাহিদা অনুযায়ী সে যেন বুক করতে পারে। এই তার যে চাহিদা সেটা পূরণ করা এবং তার যোগ্যতা অনুযায়ী কাজের যে সংস্থান সেটা করার জন্য সংসদীয় গণতন্ত্র সব সময় তৎপর। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখি যে সংসদীয় গণতন্ত্রের ধারণাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা সরকার তার নিজস্ব চিন্তা এবং চেতনা থেকে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত করে জনসাধারণকে কর্মনিয়োগের ব্যবস্থা করে এবং এরই মধ্য দিয়ে একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নের কর্মসূচিকে বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই সংসদীয় গণতন্ত্রের ধারণাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এটা সংসদীয় গণতন্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যের কারণে আমরা দেখি যে আমাদের দেশের যে কর্মসংস্থানের হার সেটা অতীতের তুলনায় অনেকটা এগিয়ে এসেছে এবং আমরা অদূর ভবিষ্যতে আশা করি যে আমাদের শতভাগ না হলেও কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে এবং অনেক লোক কর্মসংস্থানের সুযোগ পাবে এবং এদেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সংসদীয় গণতন্ত্রের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আমাদের মতো উন্নয়নশীল বা অনুন্নত দেশের মূল সমস্যাই হচ্ছে প্রশাসনের দুর্নীতি। শুধু প্রশাসনের না, রাজনৈতিক নেতৃবৃন্দের যে দুর্নীতি কিংবা আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থায় যে দুর্নীতি, সেই দুর্নীতি এটা একটা বিরাট বাধা। এই দুর্নীতি প্রতিরোধে প্রত্যেকটা সংসদীয় সরকার তার নিজস্ব ক্ষমতা বলে প্রচেষ্টা গ্রহণ করে যাতে করে দুর্নীতি প্রতিরোধ করে যায় এবং সম্পদের সুষম বন্টনের মধ্য দিয়ে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় এবং সংসদীয় গণতন্ত্রের যে মূল ধারণা সেই ধারণাটাকে বাস্তবায়িত করে জনসাধারণের কল্যাণ নিশ্চিত করা যায়। এই বিষয়টাকে সামনে রেখেই প্রত্যেকটা সংসদীয় সরকার প্রচেষ্টা গ্রহণ করে এবং আমাদের যে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সেই সংসদীয় ব্যবস্থায় এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখি সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। আমরা দেখি যে সংসদীয় ব্যবস্থা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংসদ থেকে। সংসদকে কেন্দ্র করে সমস্ত কর্মসূচি প্রণয়ন করা হয় এবং বাস্তবায়নের চেষ্টা করা হয়। সংসদের সরকার এবং বিরোধী দলের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেটা বাস্তবায়িত হয়। কাজেই এই যে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের কেন্দ্রবিন্দু হিসাবে সংসদকে নির্ধারণ করা এটা সংসদীয় গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং সেটা আমাদের দেশে বিদ্যমান। আমরা দেখি প্রশাসনিক জবাবদিহিতার ব্যবস্থা। প্রশাসনিক জবাবদিহিতাও কিন্তু একটা সংসদীয় ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, কারণ প্রশাসনিক জবাবদিহিতা যদি না থাকে, যদি প্রত্যেকটা ব্যক্তি তার স্ব কর্মকাণ্ডের জন্য তার জবাবদিহিতার ভালাই না থাকে, তাহলে একটা দেশে হযবরল অবস্থা প্রতিষ্ঠা হতে বাধ্য। আর যে শাসন ব্যবস্থায় হযবরল অবস্থা প্রতিষ্ঠিত সেখানে জনসাধারণের কল্যাণ তো দূরের কথা, আর্থসামাজিক রাজনৈতিক কোন দিকেরই কল্যাণ নিশ্চিত হয় না বা উন্নয়ন সাধিত হয় না। আর সংসদীয় গণতন্ত্রের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জনসাধারণের কল্যাণ নিশ্চিত করা, যেটা প্রত্যেক রাষ্ট্রের লক্ষ্য থাকে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য চেষ্টা করা। সংসদীয় সরকার সবসময় সেটা প্রচেষ্টা গ্রহণ করে আর এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতার ব্যবস্থা। এটা আমাদের সংসদীয় ব্যবস্থায় বিদ্যমান এবং এটা আমাদের সংসদীয় গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব যে সংসদীয় গণতন্ত্রের যে কার্যকারিতা, এই কার্যকারিতায় কি কি প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলোকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই প্রতিবন্ধকতাগুলোর জন্যই আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা খুব একটা কার্যকর হতে পারে না। আমরা প্রথমেই দেখি যে সংসদীয় ব্যবস্থার মূল যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে দুর্নীতির প্রসার। আমরা যতই বলি না কেন দুর্নীতির জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু দুর্নীতির হ্রাস টেনে ধরা সম্ভব হচ্ছে না। আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে দুর্নীতির প্রসার এবং এই দুর্নীতির প্রসার আমাদেরকে বারবার বিশ্বের কাছে আমাদেরকে লজ্জা দিয়েছে। আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা দুর্নীতিতে আমাদের সবকিছু ডুবে গিয়েছে, এরকম একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি।
কাজেই এই যে দুর্নীতির প্রসার, এটা একটা বিরাট প্রতিবন্ধকতা সংসদীয় গণতন্ত্রের জন্য। কারণ সংসদীয় গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সেটা প্রতিষ্ঠা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দুর্নীতির প্রসারকে রোধ করা। কিন্তু আমরা দেখতে পাই দুর্নীতির প্রসার ক্রমাগত বেড়েই চলেছে এবং এটা একটা বিরাট প্রতিবন্ধকতা। 2 নম্বর হচ্ছে স্বজনপ্রীতি। যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় যদি স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে সেখানে কখনো উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় না। রাজনীতির উন্নয়ন প্রক্রিয়াকে যদি ত্বরান্বিত করতে হয় তাহলে স্বজনপ্রীতিকে তিরোহিত করতে হবে। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি তার স্বক্ষেত্রে স্বজনপ্রীতিকে বাদ দিয়ে যদি রাষ্ট্রের প্রয়োজনে, জনসাধারণের কল্যাণে, মানবতার দৃষ্টিকোণ থেকে যদি সমস্ত দায়িত্বগুলো পালন করে তাহলেই সংসদীয় গণতন্ত্র কার্যকর হবে। কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে স্বজনপ্রীতি ক্রমাগত বেড়ে চলেছে এবং এই ক্রমাগত বেড়ে যাওয়ার কারণে সংসদীয় গণতন্ত্রের যে মূল চেতনা সেটাই আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। 3 নম্বর হচ্ছে স্বৈরাচারী মনোভাব। অনেক সময় দেখা যায় যে যারা সরকার, যে সংসদীয় সরকার ক্ষমতায় থাকে তারা তাদের চিন্তা এবং চেতনায় স্বৈরাচারী হয়ে ওঠে। তারা বিরোধী দলকে দাবিয়ে রাখার জন্য কিংবা বিরোধী মতকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে কিংবা বিভিন্ন ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করে, যেটা সংসদীয় ব্যবস্থায় কখনো কাম্য নয়। কিন্তু আমরা দেখি যে এই স্বৈরাচারী মনোভাব প্রতিনিয়ত প্রতিবাদ হচ্ছে এবং সমাজের প্রত্যেকটা স্তরে, সেটা আমরা সংসদ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক প্রতিষ্ঠানে স্বৈরাচারী মনোভাবের পরিচয় লক্ষ্য করা যায়। কাজেই এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা সংসদীয় গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। কাজেই এই স্বৈরাচারী মনোভাব সংসদীয় সরকার ব্যবস্থায় এটা প্রতিহত করা অত্যন্ত প্রয়োজন। যদি সেটা করা না হয় তাহলে সংসদীয় গণতন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। কাজেই স্বৈরাচারী মনোভাব হচ্ছে সংসদীয় গণতন্ত্রের একটি বিরাট প্রতিবন্ধকতা। তারপরে হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আমাদের রাজনৈতিক ব্যবস্থায় সবচেয়ে বেশি যেটা দেখা যায় যে প্রত্যেকেই যেন প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত। এক দল আরেক দলকে যেভাবে মূল্যায়ন করে মনে হয় যেন প্রত্যেকটা রাজনৈতিক দল তার প্রতিহিংসার বাস্তবায়ন ঘটাচ্ছে তার কর্মসূচির মধ্য দিয়ে। এই যে প্রতিহিংসার রাজনীতি, এটা মোটেও কাম্য নয় এবং এই প্রতিহিংসার রাজনীতি সংসদীয় গণতন্ত্রকে রসাতলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের যে কার্যকারিতা সেটাকে আস্তে আস্তে ম্লান করে দিচ্ছে এই প্রতিহিংসার রাজনীতি। তারপরে হচ্ছে জবাবদিহিতার অভাব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রশাসনিক, সামাজিক নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, সবার কাছেই জবাবদিহিতার একটা বিরাট অভাব লক্ষ্য করা যায়। কেউ কারো কর্ম পরিকল্পনার জন্য, তার কর্মের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, অথবা জবাবদিহি করলেও সেটা জবাবদিহিতার মধ্যে কখনো পড়ে না। এরকম একটা অবস্থা সংসদীয় গণতন্ত্র সবসময় হুমকির সম্মুখীন হয়। কাজে এটা একটা বিরাট প্রতিবন্ধকতা, এই জবাবদিহিতার অভাব। তারপরে হচ্ছে প্রকৃতপক্ষে সংসদ অকার্যকর। আমরা দেখি যে প্রত্যেকটা সংসদ, অর্থাৎ আমরা যতগুলা সংসদ দেখেছি আমাদের সংসদীয় ব্যবস্থায়, প্রত্যেকটা সংসদ কোনো না কোনো ভাবে আমরা দেখি যে অকার্যকর সংসদে পরিণত হচ্ছে। কারণ দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিরোধী দলের অনুপস্থিতি কিংবা বিরোধী দলের উপস্থিতিতে সরকার দল তির্যকভাবে যখন বিরোধী দলকে আক্রমণ করে তখন বিরোধী দল ওয়াকআউট করে কিংবা বিরোধী দলের কোনো ভ্রুক্ষেপ না করে, বিরোধী দলের মতামতের প্রতি কোনো ধরনের মূল্যায়ন না করে সরকার পক্ষ যখন সিদ্ধান্ত গ্রহণ করে তখন প্রকৃতপক্ষে সংসদ যে একটা কার্যকরী সংসদ সেটা আসলে লক্ষ্য করা যায় না। কাজেই এই যে প্রকৃতপক্ষে যে অকার্যকর সংসদ, এটা সংসদীয় গণতন্ত্রের একটি বিরাট প্রতিবন্ধকতা। তারপরে হচ্ছে আইনের শাসনের অভাব। রুল অফ ল বলতে যেটা বোঝায় সেটা আমরা দেখি প্রায়শই ভুলণ্ঠিত। কারণ আইনের শাসন, আইন সবার জন্য এক হবে, এটা আমরা দেখি যে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের যে সংসদীয় ব্যবস্থায় এটা যেন খুবই অভাব। কারণ এক একজনের জন্য এক এক ধরনের আইন। যারা আইন তৈরি করেন তারাই অনেক ক্ষেত্রে আইন অমান্য করে।
আইন তৈরি এবং আইন এক্সিকিউট করার মধ্যে কোনো সমন্বয় লক্ষ্য করা যায় না, বা আইন আছে কিন্তু আইনের ধার কেউ ধারে না। এরকম একটা অবস্থায় আইনের শাসন বলতে যা বোঝায় সেটা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আমরা খুব একটা দেখতে পাই না। কাজে এটা একটা বিরাট প্রতিবন্ধকতা। আর একটা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা। বিরোধী দল কখনো সরকারি দলকে গঠনমূলক সমালোচনা করতে চায় না, সবসময় বিরোধিতার জন্য বিরোধিতা, ভালো কাজেরও বিরোধিতা, মন্দ কাজেরও বিরোধিতা। এই যে বিরোধিতার জন্য বিরোধিতা, এটা সরকারি দলকে অনুৎসাহিত করে বা তাদেরকে তাদের যে দায়িত্ব এবং কর্তব্য পালনে অনেক সময় বাধার সৃষ্টি করে, বা তাদেরকে দায়িত্ব পালন থেকে অনেক সময় সরিয়ে দিতে বাধ্য করে। কাজে এই যে বিরোধিতার জন্য বিরোধিতা, এটা সংসদীয় গণতন্ত্রের জন্য আরেকটা প্রতিবন্ধকতা। আমরা প্রায়শই দেখি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই সংসদীয় গণতন্ত্রে মানবাধিকার লঙ্ঘন এটা কখনো আশা করা যায় না। সংসদীয় গণতন্ত্রের লক্ষ্যই থাকে মানবাধিকার রক্ষার মধ্য দিয়ে জনসাধারণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। এইটা একটা বিরাট প্রতিবন্ধকতা আমাদের সংসদীয় গণতন্ত্রে। ঐকমতের অভাব, এটা আরেকটা উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা। রাজনৈতিক ব্যবস্থায় আমাদের জাতীয় পর্যায়ের যে কোনো ইস্যুতে বিরোধী দল এবং সরকারি দল যেটাই বলি না কেন, তাদের কারো মধ্যেই কোনো ঐক্যমত লক্ষ্য করা যায় না। সরকারি দল যে সিদ্ধান্ত গ্রহণ করে, বিরোধী দল তার বিরোধিতা করে। বিরোধী দল যদি কোনো প্রস্তাব পেশ করে, সরকারি দল সেটা ডিনাই করে। এইভাবে ঐক্যমতের যে অভাব, এই ঐক্যমতের অভাবের কারণে কোনো ভালো সিদ্ধান্ত গৃহীত বা বাস্তবায়ন হয় না, এবং এটা সংসদীয় গণতন্ত্রের জন্য আরো একটি প্রতিবন্ধকতা। তারপরে হচ্ছে সংসদীয় রীতিনীতি চর্চার অভাব। সংসদীয় যে রীতিনীতি, সেটা চর্চা করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ আমাদের সংসদীয় ব্যবস্থায় লক্ষ্য করা যায় না। এটা সংসদীয় রীতিনীতির একটা পরিপন্থী, এবং এই রীতিনীতির চর্চার অভাবের কারণটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতায় প্রতিবন্ধকতা সৃষ্টি। কাজে এটা একটা বিরাট প্রতিবন্ধকতা। রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আমরা দেখি যে আমাদের সংসদীয় গণতন্ত্রে যে রাজনৈতিক দলগুলা বিদ্যমান, প্রত্যেকটা দলের অভ্যন্তরে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, পদের দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্ব, গ্রুপের দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে দলগুলা মৌলিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না বা বাস্তবায়ন করতে পারে না। ফলে সরকার এবং বিরোধী দল একই সমস্যায় জর্জরিত, এবং এই অভ্যন্তরীণ কুন্দলের কারণে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংসদীয় গণতন্ত্র যে কার্যকর হওয়ার বিষয়টি, সেটি আস্তে আস্তে ম্লান হয়ে যায়, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র সেখানে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। তারপরে হচ্ছে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার অভাব। আমরা এটা প্রায়শই লক্ষ্য করি যে আমাদের সংসদে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা খুব একটা লক্ষ্য করা যায় না। তাছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার অভাব। আমাদের দেশে নির্বাচন হয়, কিন্তু একটি নির্বাচনও অবাধ বা নিরপেক্ষ ব্যবস্থায় অনুষ্ঠিত হয় এরকম ফলক করে বলা যায় না। প্রত্যেকটা নির্বাচনই প্রশ্ন সাপেক্ষ হয়, এবং এই প্রশ্ন সাপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা যেন আস্তে আস্তে ভেঙে পড়েছে। কাজে সংসদীয় গণতন্ত্র কার্যকারিতায় এই যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা অভাব, এটা একটা বিরাট প্রতিবন্ধকতা। আর সর্বশেষে হচ্ছে রাজনীতির মাধ্যমে দ্রুত সম্পদশালী হওয়ার প্রবণতা। সংসদীয় গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে দেশের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থায় যে জিনিসটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে রাজনীতির মাধ্যমে দ্রুত কোনাকুনি রাস্তায় সম্পদশালী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা বা নিজেকে সম্পদশালী তৈরি করা। এই যে প্রবণতা, এই প্রবণতা সংসদীয় গণতন্ত্রের যে ধারণা বা চেতনা, সেই চেতনার সাথে কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবং এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার কারণে আমাদের এই দীর্ঘ সময়ের যে সংসদীয় গণতন্ত্র, সেটা কার্যকর না হয়ে ব্যর্থতায় পর্যবসিত হতে চলেছে। কাজে এ থেকে আমাদের উত্তরণের প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ সংসদীয় বাংলাদেশের বর্তমান সংসদীয় ব্যবস্থার কার্যকারিতার উপরে বিস্তারিত কথাবার্তা বললাম। এই ব্যাপারে তোমরা রেফারেন্স বুক হিসেবে জামান বাংলাদেশ সরকার ও রাজনীতি, ডক্টর তারেক শামসুর রহমান বাংলাদেশের রাজনীতির 25 বছর, মোহাম্মদ জামান বাংলাদেশের রাজনীতি ও সাংবিধানিক উন্নয়ন, এই বইগুলা পড়তে পারো। আর আরো বা অনেক বই আছে, যে এই বইগুলাও তোমরা দেখতে পারো। তাহলে তোমরা একটা ভালো ধারণা লাভ করতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ।